আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্বাগত জানাতে দলীয় কার্যালয় ঘিরে নেতাকর্মীদের ভিড়। পারস্য উপসাগরে 6 মার্কিন নৌযানে ক্ষেপণাস্ত্র হামলায় বহু সেনা নিহত বলে আইআরজিসির দাবি। হরমুজ প্রণালীতে টোল আদায়ে আইন করছে ইরান। জ্বালানি তেলের অবৈধ মজুদ বন্ধে সারা দেশে পাম্পে সরকারি কর্মকর্তা নিয়োগ, সিন্ডিকেট বা অনিয়ম খতিয়ে দেখার নির্দেশ। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গ্রেফতার, জেনজি বিক্ষোভকারীদের উপর দমন পীড়নের অভিযোগ। এবং চট্টগ্রামের মিরসরাইয়ে রঙিন মাছের ব্যতিক্রমী খামার, সরকারের নীতি সহায়তা পেলে বিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাজারের অংশ হওয়ার সম্ভাবনা। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। মার্কিন হামলায় নিহত 110 স্কুল শিক্ষার্থীকে ইরানি ফুটবলারদের স্মরণ করার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে দলীয় কার্যালয় ঘিরে নেতাকর্মীদের ভিড়। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে জানতে রাহুল রয়ের কাছে যাচ্ছি। তিনি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আছেন। রাহুল, বিএনপি চেয়ারম্যান কি কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন? আর তার আগমন ঘিরে সেখানকার চিত্র কেমন দেখছেন? সার্বিক কি পরিস্থিতি আসলে? আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এই মুহূর্তের অবস্থা। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন। স্বাভাবিকভাবেই নেতাকর্মীরা বেশ উৎফুল্ল এবং তারা কিন্তু বিকেল থেকে এখানে এসে হাজির হয়েছেন তাদের প্রিয় নেতা, দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে। গত 12ই ফেব্রুয়ারি নিরঙ্কুশ জয়লাভের পরে অনেকে ভেবেছিলেন যে তিনি হয়তোবা বিজয় পালন করতে নয়াপল্টনে আসবেন, কিন্তু আমরা দেখেছি যে কোনো ধরনের বিজয় মিছিল তিনি করেননি এবং দলের নেতাকর্মীদেরও তিনি নির্দেশ দিয়েছিলেন যে কোনো ধরনের বিজয় মিছিল হবে না। তারপরে যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন, যেই প্রতিশ্রুতিগুলো ফ্যামিলি কার্ড, উপাসনালয়, বিভিন্ন ধর্মীয় উপাসনালয় ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান, খাল খনন, যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো কিন্তু বাস্তবায়নের কার্যক্রম তিনি শুরু করেছেন। এরই মধ্যে সংসদও শুরু হয়েছে, তিনি সংসদেও গিয়েছেন। আজকেও বিকেলে সংসদীয় কমিটির, বিএনপির যে সংসদীয় কমিটির সভা ছিল তার সভাপতিত্বে সেই সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানেও তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, এই সংসদকে আরও গতিশীল করার কথা বলেছেন। একই সঙ্গে এই সংসদের যিনি স্পিকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের সহধর্মিণী সিঙ্গাপুরে ইন্তেকাল করেছেন, তার আত্মার শান্তি কামনা করে সেই সভায় প্রার্থনা করা হয়, দোয়া করা হয়। সেই সভার পরপরই কিন্তু তিনি সেই সভা শেষ করে এখানে তার আসার কথা। বিকেল থেকেই নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। এখন 7টা বেজে গেছে। আমরা যে তো জানতে পেরেছি যে তিনি কাছাকাছি আছেন এমন তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে। গতকাল স্বাধীনতা দিবসের যে আলোচনা ছিল রাজধানীতে, সেখানেই কিন্তু তিনি বলেছিলেন যে আজকে বিকেলে তিনি এখানে আসবেন এবং নেতাকর্মীদের, বিশেষ করে ছাত্র দলের নেতাকর্মীদের তিনি বলেছিলেন যে আজকে যেন এখানে তারা
থাকেন। সেই ধারাবাহিকতা আমরা দেখছি যে শুধু ছাত্রদল নয়, বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠন সহ বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছে এখানে অবস্থান করছেন। এবং নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় সেটিও কিন্তু বলা যায় যে ছোটোখাটো আলোকসজ্জা করা হয়েছে, নতুন করে গোছানো হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। একই সঙ্গে যেহেতু প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান আসছেন, স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, তাদের সতর্ক অবস্থান রয়েছে। তবে নেতাকর্মীরা প্রায় দুপুর থেকে এখানে অবস্থান করছেন, তারা আসলে ওদের আগ্রহে অপেক্ষা করছেন কখন তাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন। আমরা যতদূর জানতে পেরেছি যে এখানে আসার পরে তিনি এখানে কিছুক্ষণ অবস্থান করবেন, এরপরে হয়তোবা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কোনো বক্তব্য দিতে পারেন। হৃদয়। রাহুল, ধন্যবাদ। প্রিয় দর্শক, নয়াপল্টন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাহুল রয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে সরকারি দলের সভা হয়েছে। সংসদ সচিবালয়ের সরকার দলীয় সভাকক্ষে বৈঠকে এমপিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বৈঠক শেষে চিফ হুইপ জানান, অতি উৎসাহী কিছু মানুষ চোরাচালান ও কিছু মিডিয়ার ভূমিকার কারণে দেশে কৃত্রিমভাবে তেলের ঘাটতি তৈরি হয়েছে। এটি যেন না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে যারা মজুত করছে বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বলেছেন, সংসদ অধিবেশনে অডিও বিভ্রাট স্যাবোটেজ হতে পারে। সংসদীয় কমিটির প্রথম বৈঠক শেষে চিফ হুইপ বলেন, অধিবেশন চলার সময় সাউন্ড সিস্টেমে যে জটিলতা তৈরি হয়েছিল তার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সংসদ সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে হেডফোন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ। সংসদ সদস্যদের আবাসন প্রসঙ্গে তিনি বলেন, 10 এপ্রিলের মধ্যে আবাসন বরাদ্দ দেওয়া হবে। বৈঠকে ছিলেন বিরোধী দলীয় উপনেতা সহ কমিটির সদস্যরা। ধারণা করি আর এখানে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোকরে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ এরকম লোকজন দাওয়াত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে তার ব্যবস্থার জন্য আমরা ওনাদের নেতৃত্ব করেছি। আমরা যেন 10 তারিখের মধ্যেই আমরা চেষ্টা করব বরাদ্দ দেওয়ার জন্য। সকল এমপি সাহেবরা 10 তারিখের মধ্যে উঠতে পারবেন তা নয়, তবে তারা বাসা পেয়েছেন এবং সেই অনুযায়ী তারা ডেকোরেট করে নিতে পারবেন বা তার সুবিধা হয় তাতে। এই জন্য আমরা প্রায়োরিটি, টপমোস্ট প্রায়োরিটি দিয়ে 10 তারিখ। এই জন্য আমরা আবার আগামী 30 তারিখেও মিটিং দেখেছি এই হাউস কমিটির। ইরান যুদ্ধের 29তম দিন। পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর 6টি নৌযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC। হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী নামে উল্লেখ করে এটি খুলে না দিলে ইরানের জ্বালানি স্থাপনা ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর টোল বসাতে আইন করছে ইরান। মধ্যপ্রাচ্যে নতুন আরেক রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের 1 মাসের মাথায় পাল্টা হামলা জোরদার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। তাদের দাবি, অপারেশন ট্রু প্রমিস 4-এর অংশ হিসেবে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পারস্য উপসাগরে 6টি মার্কিন নৌযান ধ্বংস করেছে তারা। কুয়েতের আল শুখ বন্দর এবং দুবাইয়ের উপকূলীয় এলাকায় এসব হামলায় জাহাজে অবস্থানরত বহু মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে IRGC। ওদিকে সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 12 মার্কিন সেনা আহত হওয়ার খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সেনা কর্মকর্তা।
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। ইরান যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে মার্কিন ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শনিবার হামলা হয়েছে ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে। হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি নিছক মজা নয়। 10 দিনের মধ্যে প্রণালীটি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করার হুমকি দেন তিনি। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা জাহাজগুলোর ওপর টোল বসানোর আইন করতে যাচ্ছে ইরান। এরই মধ্যে ইরানের পার্লামেন্ট মজলিসে এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রণালীটির আশপাশে আটকা পড়েছে প্রায় 2000 জাহাজ। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ মোতায়েন করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ট্রাম্প বলেন, আঘাত হানার জন্য ইরানে এখনও 3554টি লক্ষ্যবস্তু যুক্তরাষ্ট্রের তালিকায় রয়েছে। সেগুলোতে খুব শিগগিরই হামলা চালানো হবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। ইরান সহ মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেল নিয়ে ভোগান্তি কাটছে না। সাধারণ মানুষের আস্থা ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। সারা দেশে অবৈধ মজুদ নিয়ন্ত্রণ এবং নজরদারি বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বাড়ানো হয়েছে। প্রতিটি পাম্পে নিয়োগ দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তা। সিন্ডিকেট বা অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী রফিকুল বাশারের রিপোর্ট। দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়ানো হবে না। সরকারের পক্ষ থেকে একথা বারবার জানানো হলেও মানুষের মধ্যে আস্থা ফেরেনি। মজুদ চলছেই, ফিলিং স্টেশনে এখনও লম্বা লাইন, জ্বালানি ভোগান্তি নিয়েই চলছে যানবাহন। জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা, অনিয়ম প্রতিরোধ এবং মাঠ পর্যায়ে তদারকি জোরদার করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একদিনে 293টি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে 78টি মামলার পাশাপাশি 3,15,550 টাকা অর্থদণ্ড আদায় করা হয়। জ্বালানি তেল মজুদ প্রতিরোধ, বিপণনের শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে সারা দেশে 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। সিরাজগঞ্জের বাঘাবাড়ি তেল ডিপো পরিদর্শনে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ প্রতিটি পাম্পে নিয়মিত তেল পৌঁছানো নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। আমি শুনি না যে কোনো পাম্পে তেল যায় নাই, এই কথাটা যেন না শুনি। সে কীভাবে করবে সেই নির্দেশনাটা তাদের দিয়ে দিয়েছি, তারা এইটা পালন করবে এবং প্রত্যেকটা পাম্পে ঠিকমতো তেল যাবে। সিন্ডিকেট বা অনিয়ম আছে কিনা তাও খতিয়ে দেখতে বলেন মন্ত্রী। ডিপুতে সিন্ডিকেট কি কাজ করছে না কিনা সেটা দেখা, চোরাচালানি বন্ধ করা, চোরা কারবারি বন্ধ করার জন্য আমি আসছি। দেশ জুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় নজরদারি ও সমন্বয় জোরদার করতে প্রত্যেক পাম্পে একজন করে সরকারি কর্মকর্তা নিযুক্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা প্রতিদিন তদারকি করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, গত বছরের সেপ্টেম্বরে জেএনজি বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও তার মন্ত্রিপরিষদ শপথ নেয়ার একদিন পরেই সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করা হলো। 2025 সালে নেপালের সাধারণ মানুষের বিক্ষোভের মুখে 74 বছর বয়সী ওলি পদত্যাগে বাধ্য হন।
সেই সঙ্গে তার সরকারেরও পতন হয়। ওই আন্দোলনের পর এবছর 5ই মার্চ সাধারণ নির্বাচনে বালেন্দ্র শাহর নেতৃত্বে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। কাঠমান্ডু ভ্যালির পুলিশের মুখপাত্র ওম অধিকারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আইন অনুযায়ী সব প্রক্রিয়া এগিয়ে যাবে। গত বছর সেপ্টেম্বরে সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ চলার সময় নেপালে অন্তত 77 জন নিহত হন। উন্নত বিশ্বের মতো বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস খাতেও একই ধরনের আধুনিক কাজ হয় বলে মনে করে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউর এক সেমিনারে সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির ফার্মাসিউটিক্যালস ও চিকিৎসা সেবাকে আরও উন্নত ও সহজ করতে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিগুলোর সাথে বড় পরিসরে কাজ করতে বিএমইউকে আহ্বান জানান। লাইলা নওশিনের রিপোর্ট। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হিট প্রকল্পের আওতায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের বিশেষ সেমিনার। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে থেরাপিউটিক ড্রাগ মনিটরিং এবং বায়ো ইকুইভ্যালেন্স পরিষেবা চালু করা ও এর প্রভাব নিয়ে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সেলিম রেজা। বিভিন্ন সেক্টরের এই যে পোর্টফোলিওর যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে বসে ড্রাগ মনিটরিংয়ের মতো সেবাগুলো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চালু হলে দেশের ওষুধ শিল্প আরও এগিয়ে যাবে বলে মনে করেন এই শিল্পের নেতারা। আপনারা একটু আমাদের সঙ্গে আসেন, একটু ইন্টারাকশন করেন, আমাদের সায়েন্টিস্টরা কি কাজ করছে সেগুলি দেখেন। দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে একেবারেই পৃথিবীর সবচেয়ে বড় বড় ভালো কোম্পানিগুলি, পৃথিবীর সবচেয়ে উন্নততম দেশে যে সমস্ত কাজ হয় আমরা সম্ভবত সেই লেভেলের কাজ করছি। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সহ আমাদের বাংলাদেশের লোকাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলি একসঙ্গে কাজ করে ফার্মেসি ডিপার্টমেন্টকে সাথে নিয়ে আমরা অনেক বড় কিছু করতে পারি। এখন যে নেকটা দৃষ্টিভঙ্গিটা হয়েছে সেইটাকে আপনারা জয়েন্ট কোলাবোরেশনে আনেন। আপনার এখানে স্টুডেন্ট আছে, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, আপনার এখানে পেশেন্ট আছে, আপনার এখানে ল্যাব আছে, আপনার রিসার্চ ইনস্টিটিউট কোর্স আছে, তাহলে এটা করতে পারেন। আপনাদের জন্য ডিমান্ড তৈরি হয়ে আছে ওষুধ কোম্পানিগুলো। থেরাপিউটিক ড্রাগ মনিটরিংয়ে ভবিষ্যতে ফার্মাসিউটিক্যাল সেক্টরের সাথে কাজ করার কথা বলেন বিএমইউ উপাচার্য। আমাদের এই কোলাবোরেশন যখন দেখা যাবে যে মানুষের উপকার হচ্ছে, সায়েন্স ডেভেলপ করছে, আমাদের পেশেন্টগুলো ভালো হচ্ছে, অথবা আমাদের এই গবেষণার কারণে সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের এই গবেষণার কারণে পলিসি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে মানুষ মনে করবে যে ইয়েস উই নিড দিস রিলেশন। আজকের এই আলোচনা আমি আশা করব যে ভবিষ্যতের জন্য ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের যাত্রা শুরু, এটা বহুমাত্রিকতা পাবে। ভবিষ্যতে সকল স্টেক হোল্ডারদের যুক্ত করে আরও বড় পরিসরে এ ধরনের সেমিনার আয়োজনের কথা জানায় বিএমইউ কর্তৃপক্ষ। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে উঠেছে রঙিন মাছের এক ব্যতিক্রমী খামার। বিশাল পুকুর আর আধুনিক শেডে চলছে নানা প্রজাতির অর্নামেন্টাল বা শৌখিন মাছের চাষ। উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তা সঞ্জয় নাথ। তিনি বলছেন, সরকারের নীতি সহায়তা পেলে বাংলাদেশ হতে পারে রঙিন মাছের বিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাজারের অংশ। বিস্তারিত জানাচ্ছেন শাহী সিরাজ। চট্টগ্রামের মিরসরাইয়ে সঞ্জয় নাথের এই প্রকল্পের বড় শেডের ভেতরে ছোট ছোট চৌবাচ্চায় লালন করা হচ্ছে লাখ লাখ টাকার রঙিন মাছ। কোভিড-19 মহামারীর সময় থেকেই তিনি শুরু করেন এই উদ্যোগ। যখন বসেছিলাম ঘরে ইউটিউব দেখছিলাম, ওই তখনই ট্যাঙ্ক ছিল আমার কিছু আগের, মাছ নিয়ে ওই ট্যাঙ্কে ছাড়ি। তারপরে কিছু সমস্যা হচ্ছিল, কিছুতে একটু চিন্তা করলাম যেহেতু সমস্যা হচ্ছে পুকুরে ছেড়ে দিই। পুকুরে ছেড়ে দিলাম। পুকুর ছিল আগে তো পারিবারিক পুকুর ছিল আমার বাবার আমল থেকেই মাছের চাষ ছিল এখানে। বিশ্বজুড়ে অ্যাকুয়ারিয়ামের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রঙিন মাছের চাহিদা। বর্তমানে বৈশ্বিক অর্নামেন্টাল মাছের বাজারের মূল্য প্রায় 6 বিলিয়ন মার্কিন ডলার। প্রতি বছর বিশ্বে প্রায় 1 বিলিয়নের বেশি রঙিন মাছের বেচাকেনা হয়। বাংলাদেশেও ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে এই শিল্প। যত ছোট দেশগুলো আছে ওরা বড় দেশগুলোতে এক্সপোর্ট করে, যেমন ধরেন থাইল্যান্ড, যেমন ধরেন মালয়েশিয়া, তারপর ধরেন শ্রীলঙ্কা, এগুলি ইউরোপ আমেরিকা সব জায়গায় এক্সপোর্ট করে। হ্যাঁ, এবং থাইল্যান্ড থেকে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আমাদের দেশেও আসছে, তাহলে আমরা কেন পারবো না? একসময় দেশের প্রায় 95% রঙিন মাছ বিদেশ থেকে আমদানি করা হতো, এখন 80% বেশি উৎপাদিত হচ্ছে দেশেই। এইটাকে আসলে কোনো খাতই মনে করা হচ্ছে না এখন পর্যন্ত, এইটাকে ওইরকম প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। বাট এইটার যে একটা বিশ্ববাজারে
কত বড় একটা সম্ভাবনা আছে। সারা পৃথিবীতে রঙিন মাছের এই বাজারটি প্রায় $6 বিলিয়ন। আমাদের পোশাক খাত যে অর্থ আয় করে বিশ্ববাজার থেকে, রঙিন মাছ ভবিষ্যতে একে যদি পরিকল্পনা নীতিনৈতিকতা দিয়ে সহায়তা করা হয় তাহলে সেরকম একটি জায়গায় যেতে পারে, অবিশ্বাস্য কিছুই নয়। চট্টগ্রামের মিরেশ্বরের জোড়াগঞ্জ থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টা সংবাদের পর হৃদয়ে মাতীয় মানুষ অনুষ্ঠানে। সংবাদের এ পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি 4 দিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, স্থানীয় রাজনীতিবিদ ও সুধীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। 1-11 পর কেন প্রফেসর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেননি? কোন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন ফখরুদ্দিন আহমদ? গ্রেফতারের পর তারেক রহমানকে অমানবিক নির্যাতনের জন্য দায়ী কারা? রিমান্ডে গোয়েন্দা হেফাজতে 111-এর অন্যতম কুশীলব জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে এরকম নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্টে তাদের জিজ্ঞাসাবাদের বিস্তারিত। ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য 111-এর অন্যতম কুশীলব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয় অর্থ ও মানব পাচার মামলায়। আরেক সেনা কর্মকর্তা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয় জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে ফল ব্যবসায়ী দেলোয়ার হোসেন হত্যা মামলায়। শেখ হাসিনার শাসনামলের আগে 111-এর সময়ও তিনি ছিলেন ডিজিএফআইতে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে তাদের। সংশ্লিষ্ট মামলা ছাড়া আর কি কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের? গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, 2 সাবেক সেনা কর্মকর্তার কাছে 2007 সালের 11 জানুয়ারি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারকে সরিয়ে সেনা সমর্থিত সরকার গঠনের নেপথ্যের ঘটনা, প্রেক্ষাপট ও পরবর্তী পরিস্থিতি নিয়ে জানার চেষ্টা করছে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে জেনারেল মাসুদ বলেন, তৎকালীন 3 বাহিনীর প্রধানসহ 5 সেনা কর্মকর্তা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়তে চাপ প্রয়োগ করেছিলেন। সেখানে তিনি ছিলেন না, পরে চাচক্রে যোগ দিয়েছিলেন। জেনারেল মাসুদ জানিয়েছেন, 111-এর সময় প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চাওয়া হয়েছিল, কিন্তু কম সময়ের জন্য দায়িত্ব নিতে তিনি রাজি হননি। পরে তাই ফখরুদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকো এবং শেখ হাসিনাকে তৎকালীন সরকারের নির্দেশে গ্রেপ্তারের কথা জানান তিনি। এক্ষেত্রে নিজের ভূমিকা অস্বীকার করেছেন সে সময় কথিত গুরুতর অপরাধ দমন জাতীয় সমন্বয় কমিটির দায়িত্বে থাকা জেনারেল মাসুদ। গ্রেপ্তার 2 জেনারেলই 111-এর পর তারেক রহমানকে নির্যাতনের বিষয়ে দায় অস্বীকার করেছেন। জেনারেল মাসুদ গোয়েন্দাদের কাছে দাবি করেছেন, তারেক রহমানকে নির্যাতনের খবর পেয়ে পরের দিন তিনি এ বিষয়ে তৎকালীন সেনাপ্রধানের সামনে শাউট করেছিলেন। তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এক পর্যায়ে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে 13টি শর্ত দিয়েছিল। মুক্তির জন্য শেখ হাসিনা সব শর্ত মেনে নিলেও খালেদা জিয়া শর্তগুলো প্রত্যাখ্যান করেছেন বলে সাবেক 2 জেনারেল জানিয়েছেন। জেনারেল মাসুদ গোয়েন্দাদের জানিয়েছেন, পরবর্তী সরকার কিভাবে গঠন করা হবে তা আলোচনার জন্য মেজর হুমায়ুন নামে এক কর্মকর্তা শেখ হাসিনাকে প্রতি বৃহস্পতিবার গুলশানে ডিজিএফআইয়ের একটি সেফ হাউজে নিয়ে যেতেন। এরকম আলোচনা নাকচ করে দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। 1-11 সরকারে ভারত যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়ে জেনারেলরা বলেন, সব দেশেরই কিছু না কিছু ভূমিকা থাকে, তবে তারা এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি। জেনারেল মাসুদ উদ্দিন ও জেনারেল মামুন খালেদকে এখন পর্যন্ত আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে একসাথে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
4 দিনের সফরে নিজ জেলা পাবনায় গেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবার দুপুর 12:40 বঙ্গভবন থেকে হেলিকপ্টারে করে পাবনায় শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি। ন্যাপের সাবেক সভাপতি আমিনা আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 90 বছর। আমিনা আহমেদের মৃত্যুতে ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শোক ও সমবেদনা জানিয়েছে। ইডেন মহিলা কলেজে অধ্যয়নের সময় আমিনা আহমেদ 52 ভাষা আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন তিনি। এবার নিটোল ডেটা বিশেষ সংবাদ। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। এবার খেলার খবর। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দার সুদি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, স্বাগত জানাতে দলীয় কার্যালয় ঘিরে নেতাকর্মীদের ভিড়। পারস্য উপসাগরে 6 মার্কিন নৌযানে ক্ষেপণাস্ত্র হামলায় বহু সেনা নিহত বলে আইআরজিসির দাবি। হরমুজ প্রণালীতে টোল আদায়ে আইন করছে ইরান। জ্বালানি তেলের অবৈধ মজুদ বন্ধে সারা দেশে পাম্পে সরকারি কর্মকর্তা নিয়োগ, সিন্ডিকেট বা অনিয়ম খতিয়ে দেখার নির্দেশ। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গ্রেফতার, জেনজি বিক্ষোভকারীদের উপর দমন পীড়নের অভিযোগ। এবং চট্টগ্রামের মিরসরাইয়ে রঙিন মাছের ব্যতিক্রমী খামার, সরকারের নীতি সহায়তা পেলে বিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাজারের অংশ হওয়ার সম্ভাবনা। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।